তখন আপনি মাইকেল ক্যারিককে নতুন কন্ট্রাক্ট দিতে পারবেন। কিন্তু ওলে গানার সোলশারকে যদি এই দলের দায়িত্ব দেওয়া হয়, আমার ধারণা সোলশারের পক্ষে সম্ভব এই দলকে নিয়ে টপ 4-এ থাকা। তার কয়েকটা পডকাস্ট আছে, কথা বলেন আমাদের মতো, চশমাটা যখন পরেন তখন মনে হয় যে আমাদের মতোই কেউ একজন, মানে বয়স তো আসলে খুব বেশি না, আমাদের সাথে বয়সের পার্থক্যও বেশি না, খুব বেশি না। চেলসি বোধহয় আর আক্ষেপ করবে না, তাদের ইন্টারিম কোচের চলে যাওয়ার সময় হয়েছে। শেষটা তার হয়েছে হেরে, 2-1 গোলে ফুলহ্যামের কাছে হেরেছে চেলসি। আর ম্যানচেস্টার ইউনাইটেড যারা কোচিন কিন্তু ড্যারেন ফ্লেচারের আন্ডারে, সেই দলটাও 2-2 গোলে ড্র করেছে। এন্টারটেইনিং একটা ড্র হয়েছে বটে, বেনিয়ামিন শেষকো করেছেন জোড়া গোল, তাতে অবশ্য হার এড়াতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। আর চেলসির ম্যাচটায় একটা রেড কার্ড বড় ধরনের প্রভাব রেখেছে, যেটা চেলসিকে শেষ পর্যন্ত আর জিততে দেয়নি। যদিও তারা সমতায় ফিরেছিল বটে, লাভ হয়নি। দিলাপ তিনি 72 মিনিটে সমতায় ফিরিয়েছিলেন, তবে শেষ দিকে এসে উইলসন 81 মিনিটে গোল করে চেলসির মাথায় হাত তুলে দিয়েছে। লিয়াম রসেনিয়র তিনি মাঠে ছিলেন, প্র্যাকটিসে এসেছিলেন। তিনি যখন প্রথমবারের মতো এই দলের খেলাটা মাঠে বসে দেখলেন, তখন দেখলেন তার দল হেরে গেছে 2-1 গোলে। তবে তিনি সেটা নিয়ে মোটেও আসলে বিচলিত হবে না, কারণ তিনি তার কাজেই এখন পর্যন্ত শুরু করেনি। কিন্তু চেলসির এইটাই দেখেন, এই উত্থান পতন। গেল রাউন্ডে তারা ম্যানচেস্টার সিটির সাথে ড্র করলো 1-1 গোলে। এই ম্যাচে ফুলহ্যামের এগেইনস্টে তারা প্রথমে গোল কনসিড করলো, রাউল হিমেনেজ তিনি গোল করলেন, এরপর শেষ পর্যন্ত তাদের ম্যাচটা হারতেই হলো। মানে এখনো আমরা মনে হয় যে চেলসি আনপ্রেডিক্টেবল টিম, এই কথাটা কি এইখানে স্টপ দিব? নতুন কোচ আসার আগে আসলে পরে কি হবে এটা তো আমরা এখনো জানি না। তবে এটা একটু রিমাইন্ডারটা দিয়ে নেই, কেউ যদি ভুল বুঝে থাকেন, আশা করি কেউ ভুল বুঝবেন। সেটা হচ্ছে লিয়াম রসনিয়ার কিন্তু এই ম্যাচে ডাগ আউটে ছিলেন না, তিনি ছিলেন দর্শক গ্যালারিতে, এবং সেখানে বসে তিনি তার দলের খেলা দেখেছেন। যেহেতু তিনি স্ট্রাসবুর্গ থেকে এসেছেন এবং ট্রাভেল করে এসেছেন, সেই কারণে তিনি এই ম্যাচেই দলের দায়িত্বটা নেন নাই। এই যে সামনে যে এফএ কাপ, সেখান থেকে তার মিশনটা শুরু হচ্ছে। তার বয়স 41, চেলসির এই ফুটবলারদের সঙ্গে তিনি কিভাবে মানিয়ে নেবেন সেটা একটা দেখার বিষয়। স্কাই স্পোর্টসে ম্যাচ শুরুর আগে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, যে ইন্টারভিউটা আমরাও কিছুক্ষণ আগে দেখছিলাম। সেখানে তিনি বলছিলেন যে কেন তিনি এই ম্যাচে দলের দায়িত্ব নেন নাই। তখন তিনি বলছেন, আমি যেহেতু ট্রাভেল করছিলাম, তাই আমি চেয়েছিলাম যে না, এখনই আমি দায়িত্বটা না নেই। এবং যে কোচ কাজ করছেন ক্যালাম ম্যাকফারল্যান্ড, হ্যাঁ, আর তো মনে হয় নামটা প্রয়োজন হবে না, ভবিষ্যতে হইতে পারে, থাক তাহলে আর মুখস্থ করলামই না। তো তার আন্ডারে ম্যান সিটির সঙ্গে এরকম দুর্দান্ত একটা ফলের পরে এইখানে হেরে গিয়ে রোসনিয়ার আবার বুঝলেন যে না, আমাকে এখন দায়িত্বটা নিতেই হবে। মানে এটা আসলে ফিকশনাল কথাবার্তা। দেখেন, উনি হচ্ছে কিন্তু ট্রেনিং এ ছিলেন, ম্যাচ ডে -1 এর যে ট্রেনিং, সেই ট্রেনিং এ তিনি এসেছিলেন। ট্রেনিং শুরু হওয়ার সময় তিনি আসলেন, এবং তিনি তখন ফুটবলারদেরকে সাথে খুব বেশি আসলে ট্যাকটিক্স এগুলো নিয়ে কোনো কিছুই তিনি বলেন নাই। তিনি ম্যাকফারল্যান্ডকে বলেছিলেন, তোমাদের যেটা ভালো মনে হচ্ছে তোমরা সেটা করো। কিন্তু তিনি ম্যাকফারল্যান্ডের কাছ থেকে এই ম্যাচের কি প্ল্যান, ম্যাচের ট্যাকটিক্স কি হবে, সেটা তিনি হচ্ছে দেখে নিয়েছিলেন। সেখানে কোনো ইনপুট তিনি দেন নাই। তার ইনপুট দেওয়ার শুরুটা হবে আসলে নেক্সট হচ্ছে এফএ কাপের এগেইনস্টে যেই ম্যাচ, এফএ কাপে তাদের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা দিয়ে। স্ট্রাসবুর্গের জার্নিটা দেখেন, স্ট্রাসবুর্গে বেশ ভালোই তিনি করেছিলেন। এই জায়গায় এসে তিনি তার ওই স্ট্রাসবুর্গের ফাইন্ডিং আন্দ্রে সান্তোসকেও তিনি পাচ্ছেন। স্ট্রাসবুর্গে আমরা দেখেছিলাম তিনি হচ্ছে গিয়ে উইলিয়াম রসনিরের একটা মেইন ম্যান হয়ে থাকছেন। তার উপরেও অনেক বেশি কিন্তু ফোকাস থাকবে এই রসনিরের। একই সাথে ইয়াং টিম তিনি যেটা পাচ্ছেন সেটা নিয়ে আমার মনে হয় চেলসি তো এখন পয়েন্ট টেবিলে একটু হলেও পিছিয়ে পড়েছে লাস্ট কয়েক রাউন্ডে, সেখান থেকে টপ 4-এ আলটিমেটলি চেলসিকে রাখতে পারেন কিনা সেটা হবে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা তো আছেই, এবং ওই চ্যালেঞ্জ নিয়েই তার কথা হচ্ছিল ইন্টারভিউতে, যে তার ফরমেশন কি হতে পারে, তার প্লেইং স্টাইল কি হতে পারে। স্ট্রাসবুর্গে তার মোটামুটি একটা 3-ম্যান ব্যাকলাইনের প্যাটার্ন ফলো করেছিলেন তিনি, যেটা তাকে খুব দ্রুত সাকসেস এনে দিয়েছে। মাত্র বছর দেড়েকের মাথায় স্ট্রাসবুর্গ এমন একটা পজিশনে ছিল যেখানে তারা হয়তো এক্সপেক্ট করেন, যদিও এই ক্লাবটা বেশ ঐতিহ্যবাহী ক্লাব, মানে স্ট্রাসবুর্গের কথা বলছি, কিন্তু তাদের এই চেলসির মালিকানার, মানে চেলসির তো আর না, যাদের মালিকানায় চেলসি এবং স্ট্রাসবুর্গ দুটো ক্লাবই আছে, তখন আর রোসনিয়েরের ইন্ট্রোডাকশন ওখানে, সেখানে তিনি বেশ ভালো করেছেন। এবং ওই যে 3-ম্যান ব্যাকলাইনটা, ওটা নিশ্চয়ই তিনি চেলসিতে নিয়ে আসতে চাইবেন না। ওটা নিয়ে তাকে যখন মানে প্রশ্ন করা হলো, তার কাছে জানতে চাওয়া হলো, তখন তিনি বলছেন, আমার ট্যাকটিক্স বা আমার ফরমেশন হবে এমন কিছু যেটা আমার প্লেয়ারদেরকে তাদের বেস্ট আউটপুটটা ভেতর থেকে নিয়ে আসতে সাহায্য করবে। এরকম কিছু ঘটবে না যে আমি এই ফরমেশনে বিশ্বাস করি বলে আমি এই ফরমেশনে খেলাবো, কিন্তু আমার প্লেয়ারদের কাছ থেকে সেই সেরা আউটপুটটা আসবে না। মানে প্লেয়াররা যেটা চাইবে আমি সেই দিকে যাব, সেইটা আমি মাঠে ইমপ্লিমেন্ট করতে চাই। মানে এক্স্যাক্ট অপোজিট টু রুবেন আমোরিম। তিনি
তিনি যা করতে চেয়েছিলেন। তার মানে আমরা ধরে নিতে পারি যে চেলসিকে আমরা নতুন কোচের আন্ডারে ও ব্যাক ফোরেই দেখবো। এনজো মারেস্কা তো খুব বেশি ব্যাক থ্রি আসলে ব্যবহার করেনি নাই, প্রিমিয়ার লিগে খুব বেশি দল ব্যাক থ্রি ব্যবহারও করে না। রোসেনিয়ারও শুরু থেকে আমার কাছে মনে হয় ব্যাক ফোরে যাবেন এবং তিনি বেসিক কাজগুলো ঠিক করতে চাইবেন, মানে খুব বেশি ট্যাকটিক্যাল ব্যাপার স্যাপার নয়, খুব বেশি প্যাঁচ ঘোষের জায়গায় নয়, প্লেয়ারদেরকে তিনি কিছুটা ফ্রিডম দেবেন বলে আমার কাছে মনে হচ্ছে। এবং তিনি যেভাবে কথা বলেন, মানে শুনেছি তিনি খুব ভালো কমিউনিকেটর, এবং তার কয়েকটা স্পিচও আমি দেখলাম এই গত কয়েকদিনে। কোচেস ভয়েসে তার একটা এপিসোড আছে, তার কয়েকটা পডকাস্ট আছে, কথা বলেন আমাদের মতো। চশমাটা যখন পরেন তখন মনে হয় যে আমাদের মতোই কেউ একজন, মানে বয়স তো আসলে খুব বেশি না, আমাদের সাথে বয়সের পার্থক্যও বেশি না, খুব বেশি না। কেন, মানে দরকার ছিল না এসব মনে করিয়ে দেওয়ার। যাই হোক, তিনি যখন দাঁড়ান ডাগ আউটে বা ওই ওপর থেকে যখন আমরা দেখি যে না, ওই যে একজন চশমা পরে ওখানে বসে দেন, তখন তাকে দেখে ফুটবল কোচ অন্ততপক্ষে মনে হয় না, অন্য যে কোনো কিছু না, অ্যানালিস্ট মনে হইতে পারে, ইঞ্জিনিয়ার মনে হইতে পারে, এই টাইপের। আপনি দেখেন তার সঙ্গে একটা আইটি গাইয়ের খুব মিল আছে। আইটি গাইরা দেখতে যেরকম, রোসেনিয়ারকে দেখলে আপনার কাছে মনে হবে সেরকম, নিট অ্যান্ড ক্লিন, চশমা পরা, ভদ্রলোক, কি কি সব। আমি জানি না তার এই অ্যাটিটিউড তিনি এখানে কতদিন রাখতে পারবেন, কিন্তু প্রেস কনফারেন্সে তিনি খুব ভালো মতো প্রশ্ন ডিল করতে পারবেন বলে আমার কাছে মনে হয়। আর চেলসিকে যেহেতু কোচ বরখাস্ত করতেই হয়েছে, রোসেনিয়ারের উপরে প্রথম 6 মাসে আশা করি অত প্রেশার থাকবেন না। ওই প্রেশার না থাকা অবস্থায় তিনি এই দলের সঙ্গে কি করে মিশে যান, এইটাও একটা দেখার বিষয়। উনি তো আসলে শেষ একটা লাইন তো বলেই দিয়েছিলেন যে আই ওয়ান্ট টু এন্টারটেইন। চেলসির ফুটবলে সেই এন্টারটেইনমেন্টের অভাবটা আসলে সবাই দেখেছে এই কয়েকদিন, সেইটা হচ্ছে কাম আপটা করতে চায় এই নতুন কোচ। আমরা একটু ম্যানচেস্টার ইউনাইটেডের দিকেও নজরটা দিতে চাই। অভাব নাই। রুবেন আমোরিমও তার প্রথম ম্যাচটা শুরু করেছিলেন ড্র দিয়ে, যদিও ফ্লেচার হচ্ছে কি আপনার পুরো তো আর পার্মানেন্ট কোচ না, তিনিও একটা ড্রয়ের দেখাই পেলেন যখন তিনি ইউনাইটেডের ডাগ আউটে দাঁড়িয়েছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেড 2-2 গোলে ড্র করেছে। এটা কি পজিটিভ বলবেন না নেগেটিভ বলবেন? পজিটিভ নেগেটিভ দুটোই বলা চলে। খেলার ধরন দেখলে মনে হবে পজিটিভ, আর রেজাল্টটা হয়তো পজিটিভ কিছু নয়। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ আরও একটা ম্যাচের জন্য থাকছেন, মানে ড্যারেন ফ্লেচার এর পরে এফএ কাপের ম্যাচটাতেও ডাগ আউটে থাকছেন, এটা তিনি পরিষ্কার করে জানিয়েছেন এই ম্যাচটার পরে। বেঞ্জামিন শেসকো করেছেন দুটো গোল, যেইটা ইউনাইটেডের জন্য ভালো। মানে ফ্লেচারকে দিয়ে আমরা ওইভাবে বিচার বিশ্লেষণ না করে, কারণ আমরা তো এখন শুনছি যে মাইকেল ক্যারিক অথবা ওলে গানার সোলশার, যেই নামটা খুব বেশি শোনা যায় সেটা হচ্ছে ওলে গানার সোলশার আরও একবার ইউনাইটেডের কোচ হবেন। এই ম্যাচে যে ইউনাইটেড 2-2 গোলে ড্র করলো, তাতে তাদের নিজেদের দায় তো অবশ্যই কিছুটা আছে। মানে ফার্স্ট যে গোলটা তারা কনসিড করলো, বার্নলি যে গোলটা করলো, ওইটা তো মানে আন্দাজে ঢুকছে। মানে হেভেনের আরও একটা ব্যাড লাক যে তার ওই রকম বড় সড় একটা ডিফ্লেকশন জালে গিয়ে প্রবেশ করলো। ইউনাইটেড এরপর একটা গোল শোধ দিয়েছিল লিসান্দ্রো মার্তিনেজ, যেটা ফাউলের কারণে গোলটা বাতিল হয়েছে। ওই সময় গোলটা কাউন্ট হয় নাই, কিন্তু পরে সেকেন্ড হাফে 50 আর 60 মিনিটে ইউনাইটেড ফিরল। ইউনাইটেড চাপ দিচ্ছিল বার্নলির কাছে, গোল হজম করার পরে স্কট পার্কারের টিমের এগেন্সে চাপে রাখছিল তাদেরকে, একটার পর একটা অ্যাটাক দেখছিলাম ইউনাইটেডের কাছ থেকে, যেটা সব ম্যাচে আমরা খুব বেশি দেখেছি বলে আমার কাছে মনে হয় না এর আগের ম্যাচগুলোতে। ব্যাক ফোরে শিফট করা, যদিও কয়েকটা ম্যাচ ধরে রুবেন আমরিম ব্যাক ফোরেই দলকে পরিচালনা করছিলেন। সেকেন্ড হাফে যখন একবার স্কোর লাইনটা আবার 2-2 হয়ে গেল, মানে 2-1 পরে আবারও যখন বার্নলি সমতায় ফিরল, এরপরে লেইসি যখন নামলেন, তখন তিনি নামার পরে ফার্স্ট, মানে একদম ইয়াং ফুটবলার, তিনি যে বা পায়ে শটটা নিলেন যেটা ক্রসবারে লেগে ফেরত এলো, ওইটা যদি জালে প্রবেশ করতো তাহলে আমরা বোধহয় তাকে নিয়ে অনেক বেশি কথা বলতাম। একটা তরুণ ফুটবলার, ফ্লেচার তাকে কেবলমাত্র নামিয়েছেন, তার ফার্স্ট টাচ মানে গোল বাউন্ড ছিল। আনলাকি যে তিনি গোল পান নাই। ম্যাচের আরও পরে গিয়ে প্রায় একই রকম একটা শট তিনি করেছিলেন, কিন্তু ওই শেষের অংশে অত বেশি সুযোগ ইউনাইটেডের কাছ থেকে দেখা যায় নাই। কিন্তু যেটা ইউনাইটেডের খেলায় আমার কাছে ভালো লেগেছে, এর সঙ্গে রুবেন আমরিমের থাকা না থাকার কোনো সম্পর্ক নাই, সেটা হচ্ছে বেঞ্জামিন শেসকো বক্সের ভেতরে যথেষ্ট পরিমাণ বলের দেখা পেয়েছেন, যেটা অন্যান্য ম্যাচগুলোতে কম্পারেটিভলি কম দেখা যায়। দেখেন এই ম্যাচে আপনি যদি শুধু শেসকোর পারফরমেন্সটাই খেয়াল করেন, তিনি হচ্ছে জোড়া গোল করলেন এই প্রথম। তিনি হচ্ছে অন টার্গেটে 7টা শট রেখেছেন, যেটা এবারের প্রিমিয়ার লিগে আপনার অন্য কেউ রাখতে পারেনি। আপনি গোল স্কোরারের জায়গায় আপনি সেসকোকে আপনি খুঁজে পাবেন না, সেখানে হল্যান্ড, ইগোর থিয়াগো, তারপর হচ্ছে সেমানিও, তাদেরকে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে পাচ্ছেন। কিন্তু ওই যে একটা
একটা ম্যাচে কতটুকু ভয়ঙ্কর আসলে একজন স্ট্রাইকার হতে পারেন সেটার প্রমাণ হচ্ছে তিনি এই ম্যাচটার মধ্যে সেসকো হচ্ছে রাখলেন। আমরা দেখলাম উগার থেকে দিয়ে উগার্তকে খেলানো হলো, অনেকটা হচ্ছে গিয়ে আপনার ওই মিডফিল্ডে মনে হলো একটু হলেও সলিডিটিটা বেড়েছে যখন ব্রুনো ফার্নান্দেজ হচ্ছে গিয়ে আপনার আরেকটু সামনে হচ্ছে গিয়ে অপারেট করলেন, উগার্তে নিচে হচ্ছে গিয়ে বলগুলো হোল্ড করছিলেন, আপনি ম্যাথিয়াস কুনিয়াকে দেখেছেন রাইট সাইডে। সবকিছু মিলিয়ে কিছুটা হলেও আমার মনে হয় যে অনেক সময় হয় না যে আমরিম, যেটা আপনি বললেন যে খারাপ ভালো ওইটার বিচার বা ওই বিশ্লেষণে যাচ্ছি না, একটা হাওয়া বদল অনেক সময় হচ্ছে গিয়ে একটা দলের একটা ভাইবটা চেঞ্জ করে দেয়। আমার মনে হয় সেই জায়গাটায় কিছুটা হলেও ম্যানচেস্টার ইউনাইটেড একটা পজিটিভ অ্যাপ্রোচ পাচ্ছে। কিন্তু এটা নিয়ে আমি আশা দেখার কোনো মানে আমি এটা নিয়ে কারণ উচ্ছ্বসিত হচ্ছি না বা কিছু বলছি না, তার কারণ হচ্ছে এরকম ইন্টারিম কোচের আন্ডারে ইউনাইটেড এর আগেও যখন করেছে ভালোই করেছে। গত বছর যখন রুট ফর নিস্টল রয় কয়েকটা ম্যাচে দায়িত্ব নিলেন, ইউনাইটেড ভালোই করেছে। আমার মনে আছে সেই ডেভিড ময়েস যখন চলে গেছিলেন, রায়ান গিগস যে কটা ম্যাচ সামনে ছিলেন তিনিও ভালো করেছেন। এইরকম পরিস্থিতি আমরা আগেও দেখেছি। এখন এই ম্যাচে ইউনাইটেড ভালো করার পেছনে হয়তো ব্রুনো ফার্নান্দেজের ফিরে আসাটা একটা কারণ হিসেবে দেখা যেতে পারে, যেখানে তিনি 60 মিনিট পর্যন্ত খেলতে পেরেছেন। এরপরে তাকে তুলে নেওয়া হয়েছে স্বাভাবিকভাবে, যেহেতু তার ইনজুরির একটা সমস্যা আছে, পুরোপুরি ফিট হয়তো তিনি নন। শেষের 30 মিনিটস তাই ইউনাইটেডের কাছ থেকে পাওয়া গেছে কিছু, কিন্তু ব্রুনোর মতো প্লেয়ার থাকলে মাঠে আর একটু সুবিধা হতো। চেলসি যেমন জানে যে পরের ম্যাচে তাদের কোচ রসেনিয়ার কোচ তারা ফিক্স করে ফেলেছে, ইউনাইটেডের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। মানে ইউনাইটেড এখনো তারা জানে না কাকে তারা কোচ হিসেবে নিয়োগ দেবে, কিন্তু যে নামটা খুব জোরে শোনা যাচ্ছে তিনি এক্স ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এবং ম্যানচেস্টার ইউনাইটেড লেজেন্ড ওলে গানার সোলশার, যিনি এর আগে ইউনাইটেডকে নিয়ে প্রিমিয়ার লিগে রানার্স আপ হয়েছেন। এই ওলে গানার সোলশারকে যদি বাকি সিজনের শেষ পর্যন্ত দায়িত্বটা দেওয়া হয়, আমার কাছে মনেই হচ্ছে তাকে দায়িত্বটা দেওয়া হবে, তাহলে ডিসিশনটা একেবারে মন্দ হয় না। এই অর্থে মন্দ হয় না, আমি জানি না আপনি এটার পক্ষের বিপক্ষে নাকি মাইকেল ক্যারিককে দিলে ভালো হইতো, এটাও আমরা বলতে পারি যে কে মাইকেল ক্যারিক নাকি ওলে গানার সোলশার, কাকে আসলে দেওয়া হবে। এক্সপেরিয়েন্সের দিক থেকে চিন্তা করলে হয়তো ওলে গানার সোলশার। কিন্তু আবার যদি আপনি নতুনত্ব চান, মানে যাকে আপনি একটা ধরেন মাইকেল ক্যারিককে আপনি দিলেন, কথার কথা দেওয়ার পরে দেখলেন যে এই টিমটারে তিনি টপ 4-এ তুলে দিয়েছেন, তখন আপনি মাইকেল ক্যারিককে নতুন কন্ট্রাক্ট দিতে পারবেন। কিন্তু ওলে গানার সোলশারকে যদি এই দলের দায়িত্ব দেওয়া হয়, আমার ধারণা সোলশারের পক্ষে সম্ভব এই দলকে নিয়ে টপ 4-এ থাকা। তখন কি আপনি তাকে নতুন কন্ট্রাক্ট দিবেন? দেখেন এইখানে এখন আমার প্রথম প্রশ্নটা হবে, ম্যানচেস্টার ইউনাইটেড নতুন যাকেই কোচ করে আনুক, সেটা হচ্ছে সোলশার হোক, সেটা হচ্ছে ক্যারিক হোক, তাকে আপনি কত মাসের কন্ট্রাক্টটা দিচ্ছেন? সিজনের শেষ পর্যন্ত যদি সেটা হয় তাহলে 6 মাসের কন্ট্রাক্টটা আপনি দিচ্ছেন, আরো কম, আলটিমেটলি আসলে আরো কম হয়ে দাঁড়ায়। তো ওই জায়গাটায় হচ্ছে আপনি ওলে গানার সোলশার হচ্ছে কি 6 মাসের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড আসবেন কিনা, আসবে আমার এইটা হচ্ছে একটা ডাউট। ঠিক আছে, আপনি যদি তাকে একটা লম্বা কন্ট্রাক্ট দিতে পারেন, আপনি সেটা হচ্ছে 1.5 বছরের জন্য দেন, পরের সিজনটা সহজ হচ্ছে ধরে দেন। ব্যাপারটা হচ্ছে ধরেন কথার কথা যে আপনি এখান থেকে চলে গেছেন, যাওয়ার পরে টি স্পোর্টস ঝামেলায় পড়ছে, এখন আপনার যদি ডাকা হয় আপনি আসবেন, অবশ্যই আসবো। ওলে গানার সোলশারের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড তাই, হ্যাঁ তিনি ইন্টারেস্টেডও, হ্যাঁ ম্যানচেস্টার ইউনাইটেড তাকে ডাকবে, ম্যানচেস্টার ইউনাইটেড তিনি আসবেন। তিনি রিসেন্টলি স্যাকড হয়েছেন, মানে টার্কিশ ক্লাব বেসিকতাস থেকে স্যাক হওয়ার পরেই তিনি চাকরি ছাড়া, এবং ম্যানচেস্টার ইউনাইটেডের পরেও তো মাঝখানে তিনি শুরুর দিকটায় কয়েকদিন হচ্ছে গিয়ে কোনো ক্লাবেও ছিলেন না। তো এই জায়গায় আমি আসলে সোলশারকে দেখতে চাই পার্মানেন্ট হিসেবেই, মানে লম্বা একটা ডিল পার্মানেন্ট হিসেবে দেখতে চাই না, পার্মানেন্ট দেখতে চাই না, কারণ সোলশারের মানে আমি ওই হি ইজ নট ফিনিশড, না ওই যে পিরিতি ভেঙে গেলে যে জোড়া লাগে না, আমি এই তত্ত্বে বিশ্বাসী। মানে যেইটা ওলে গানার সোলশার আগের আমলে সেটা পারেন নাই, একটা সার্টেন লেভেলে তিনি দলকে নিয়ে গেছেন, কিন্তু ওই লেভেলের পরে তার যাওয়ার আর সামর্থ্য হয় নাই। যদিও এখন ইউনাইটেডের অবস্থা দেখে মনে হবে ওই আমলটা কত ভালো ছিল। এক্স্যাক্টলি, আমি বলতে চাচ্ছি কি আপনি ওলে গানার সোলশার চলে যাওয়ার পর যারাই যখন দায়িত্ব নিয়েছেন ওই লেভেলটাতেও কিন্তু কেউ কখনো আসলে যেতে পারেন না, রিচ করতে পারেন নাই, আমি সেটা জানি। কিন্তু সোলশার যদি আরো একবার মানে লম্বা মেয়াদে আসেন, সেইটা আসলে কতখানি ফ্রুটফুল হবে এটা আমার ব্যক্তিগত সংশয়ের জায়গা, আর কিছুই নয়। হয়তো তিনি ভালো করবেন, হয়তো তিনি অনেক ভালো করবেন, হয়তো প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবেন, সেই সম্ভাবনা আছে। কিন্তু আমার কাছে মনে হয় সেইটা ক্ষীণ, কারণ তার কিছু সীমাবদ্ধতা আমার কাছে মনে হয় যে ইউনাইটেড ফ্যানরা যারা নিয়মিত খেলা দেখেছেন তারা হয়তো বুঝবেন। এটা কোচিং এর দিক থেকে আই লাভ ওলে গানার সোলশার, মানে হু ডাজেন্ট, ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান কে ভালোবাসে না ওই বেবি ফেস অ্যাসাসিন, তাকে ডাগ আউটে দেখলেই তো সবার মন ভালো হয়ে যায়। তার রেকর্ডটাও বেশ ভালো, মানে ওই আমলে তিনি যে প্রিমিয়ার লিগে টাইটেল রেসের জন্য দলকে রেখেছিলেন, এইটাই তো আসলে বড় ব্যাপার ছিল। এখন সোলশারকেই মনে হচ্ছে এই দায়িত্বটা বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু ক্যারিককে দিলে যেটা সুবিধা হতো যে আরো বড় এক্সপেরিমেন্ট হইতো, মানে একটা লং টার্মে নিয়েও আপনি আসলে চিন্তা করতে পারতেন। ধরেন এই 6 মাস পর আপনি ওই চিন্তাটা করতে পারতেন, ওই পারফরম্যান্সের পর ইভালুয়েশনটা করে যে আমার পার্মানেন্ট কোচ হিসেবে তাহলে আমি ক্যারিককে ক্লাব দিয়ে এনে যার মধ্যে আছে সুবিধা হইতো আমার একটা ওই পজিটিভ একটা সাইন আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে আসতো, এবং দেখা যাবে যে আপনার 6 মাসের জন্য যিনি দায়িত্ব নেবেন তিনি হয়তো খুব বেশি মেজর আসলে চেঞ্জ
করবেন না এই দলটার মধ্যে, তখন একমাত্র টার্গেটটাই থাকবে ইউরোপিয়ান কম্পিটিশনে ম্যানচেস্টার ইউনাইটেডের পার্টিসিপেশনটা নিশ্চিত করা। আমার কেন যেন মনে হয় সোলশারকে দিলে এটা নিশ্চিত হবে। মানে যে কথাও গ্যারি নেভিল বলছেন যে আয়াক্সের স্টাইল আছে, বার্সেলোনা স্টাইল আছে, এটা তো কারোর জন্য চেঞ্জ করে না। রিয়াল মাদ্রিদ তো কারোর জন্য ক্লাবের স্টাইল চেঞ্জ করে না, তো ম্যানচেস্টার ইউনাইটেড কেন চেঞ্জ করবে? যখন সোলশার আসবেন তখন তিনি যেহেতু ফার্গুসনের ছাত্র, তিনি জানেন যে এই ক্লাবকে কি করে একটা জায়গায় নিয়ে এসে একটা পারফরমেন্স বের করতে হয়, এই ব্যাপারে আমার কোনো সংশয় নাই। এবং এই কারণে ওই বাকি 6 মাস সেফ সাইড হচ্ছে ওলে গানার সোলশারকে দিয়ে বাকি সময়টুকু চালিয়ে দিয়ে দলটাকে যদি টপ করে রাখা যায়। ইউনাইটেড সমর্থক যারা আছেন তারা কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনি কাকে, আমি জানি না এই জেনারেশনে কতজন ইউনাইটেড ফ্যান আছেন, কাকে ইউনাইটেডের নতুন কোচ হিসেবে দেখতে চান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.